সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের বিএসএস তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদেরকে আমি আজকের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা করোনাকালীন সময়ে অনেক দিন বিচ্ছিন্ন ছিলাম এবং এই কারণে তোমাদের সাথে সাক্ষাৎ হয়নি। তো আমি আজকে তোমাদের পঞ্চম পত্রের একটা টপিক আলোচনা করব। উক্ত টপিকটি হলো ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কী ছিল তা আলোচনা করো। তো পৃথিবীর ইতিহাসে অনেকগুলো বিপ্লব সংগঠিত হয়েছে। আমেরিকার স্বাধীনতা বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, হ্যাঁ, মাও সেতুংয়ের বিপ্লব, এরকম অনেকগুলো বিপ্লব আছে। তন্মধ্যে অষ্টাদশ শতকের ফরাসি বিপ্লব এটা একটা অত্যন্ত সাড়া জাগানো ঘটনা। আমরা জানি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। সেই হিসেবে ফরাসি বিপ্লব ছিল আধুনিক ইউরোপের চলমান ঘটনা প্রবাহের একটি যুগান্তকারী ঘটনা। 18 শতকের শেষ দশকে এই বিপ্লব স্থবির ইউরোপের নির্মুখ খসিয়ে তাকে যৌবন ও শিক্ষা ফিরিয়ে দিয়েছিল। এজন্য আধুনিক ঐতিহাসিকরা ফরাসি বিপ্লবকে যুগ থেকে যুগান্তরে উত্তরণের অনবচ্ছিন্ন বিপ্লবী প্রবাহরূপে চিহ্নিত করার পক্ষপাতী। এ বিপ্লবের যে মূলমন্ত্রটি ছিল সে মূলমন্ত্রটি হল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। স্বাধীনতা, সাম্য, মৈত্রী, এই তিনটি ছিল ফরাসি বিপ্লবের কি মূলনীতি। এটা একটা স্লোগান। আমরা কি কীরকম বলবো? স্বাধীনতা, সাম্য, মৈত্রী, এই তিনটিই ছিল ফরাসি বিপ্লবের মূলনীতি। তো এই বিপ্লবের মূলনীতি সারা ফ্রান্সে প্রভাব বিস্তার করেছিল। শতাব্দীর সঞ্চিত কুসংস্কার, অন্যায়, অবিচার এবং বীভৎসতাকে দূরীভূত করে বিশ্বে একটি নতুন ভাবধারা প্রবর্তনের মূল্যে রয়েছে 1789 সালের এই ফরাসি বিপ্লবেই। সেই জন্য ড্যানিশ রিচার্ডস নামে এক ঐতিহাসিক লিখছেন যে it hasted from 1789 to the rise of Napoleon, but just it as effect carried forward to the 20th century. এটা এই যে 1789 সালে এই বিপ্লবটি শুরু হলো, আমরা এর যে প্রভাবটা দেখি সেটা একদম 20 শতক পর্যন্ত কি বয়ে নিয়ে গিয়েছিল। ড্যানিশ রিসার্চের সেই উক্তি আসলেই একটি অত্যন্ত কি উল্লেখযোগ্য উক্তি হিসেবে কি এটাকে আমরা চিহ্নিত করতে পারি। এখন আসো, এই ফরাসি বিপ্লবে দার্শনিকরা কি অবদান রেখেছিল। অনেক ঐতিহাসিকের মতে ফরাসি বিপ্লব ঘটার পেছনে এই সময়ে ফ্রান্সের যে বুদ্ধিজীবী এবং দার্শনিক যারা ছিল তাদের একটা প্রত্যক্ষ কি প্রভাব ছিল। বিভিন্ন পেশায় নিয়োজিত বুদ্ধিজীবী যেমন আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী তাদের লেখনীর মাধ্যমে সামাজিক অসন্তোষ, ঘৃণ্যকর প্রথা, রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় অসহিষ্ণুতা, অর্থনৈতিক সংকট এবং নৈরাজ্যজনক পরিস্থিতিকে জনগণের সামনে তারা সেখানে কি তুলে ধরেছিলেন। দার্শনিক প্রবর মন্টেস্কু তিনি সুদীর্ঘ 20 বছর কঠোর সাধনা করে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থের নাম হলো দি স্পিরিট অফ লস। তোমরা এটা ওই যে 10 নম্বরের যে প্রশ্ন আসে ওখানে আসতে পারে। দি স্পিরিট অফ লস এর গ্রন্থের লেখককে তিনি হলেন মন্টেস্কু। তো এই গ্রন্থে তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষাকল্পে আইন, শাসন ও বিচার বিভাগকে পৃথকীকরণের যুক্তি প্রদর্শন করেছিলেন। আর এ গ্রন্থ এত জনপ্রিয়তা লাভ করেছিল যে 18 মাসে এর 22টি সংস্করণ বিক্রি হয়ে গিয়েছিল। পরবর্তীকালে সংবিধান রচনায়ও এ গ্রন্থ যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। ফ্রান্সের যে সংবিধান আছে সেই সংবিধান রচনায়ও যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। আরেকটি গ্রন্থের কথা আমরা জানি সেটা হলো দি পারসিয়ান লেটার্স। এই পারসিয়ান লেটার্স নামক অপর গ্রন্থে তিনি পুরাতনতন্ত্রের দুষ্ত্রুটি উল্লেখ করে জনগণকে বিপ্লব সচেতন করে তুলেছিলেন। সেই জন্য দার্শনিকদের যে অবদানের এখানেও আমরা কি দেখতে পাই। তাহলে আমরা মন্টেস্কু সম্পর্কে দেখলাম।
এরপরে আসো ভলটেয়ার সম্পর্কে, তার কি অবদান ছিল। ভলতেয়ার ছদ্মনামে গির্জার দুর্নীতিগুলো শানিত ব্যঙ্গের কষাঘাতে জর্জরিত করে গির্জার অভ্রান্ততা সম্পর্কে লোকের ধারণা তিনি সেখানে কি পাল্টিয়ে দিয়েছিলেন। এই ভলটেয়ার তিনি ফ্রান্সের যে ফরাসি বিপ্লব হয় সেই ফরাসি বিপ্লবে তার লেখনী ধারণ করে জনগণকে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। তো তার একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থের নাম ছিল ক্যান্ডিড। ক্যান্ডিড ছিল একটি বহু পঠিত গ্রন্থ। তিনি ঘোষণা করেছিলেন যে দি পেন ইজ মাইটার দেন দি সোর্ড। আমরা এটা বলে থাকি কি, তলোয়ারের চেয়ে কি কলমের শক্তি অনেক কি শক্তি বেশি। দি পেন ইজ মাইটার কি দেন দ্য সোর্ড, তলোয়ারের চেয়ে কলমের শক্তি কি অনেক বেশি। তো এই কথাটি ছিল ক্যান্ডিদের। এটা হয়তো তোমাদের 10 নম্বর প্রশ্ন আসতে পারে যে পেন ইজ মাইটার দ্যান দি সোর্ড, এই কথাটি কার? এটা হলো ক্যান্ডিদের। তিনি নানা প্রকার নাটক, কাব্য, ইতিহাস ও প্রবন্ধ রচনা করে যাজক ও অভিজাত সম্প্রদায়ের সুযোগ সুবিধার অযৌক্তিকতা সেখানে তিনি কি তুলে ধরেছিলেন। ইংল্যান্ডে অবস্থানকালে তিনি সে সময় এই যে ইংল্যান্ডের যে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ছিল মনীষী জন লক, সেই জন লকের ভাবধারায় অনুপ্রাণিত হন তিনি। স্বাধীন চেতা ভলতেয়ার ফরাসি দেশের অধপতনের ইতিহাস লিপিবদ্ধ করে ফরাসি জাতিকে নবচেতনায় উদ্বুদ্ধ করে মানব জাতির বিবেক হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। তাই তিনি একটা উপাধি পেয়েছিলেন, মানব জাতির কি বিবেক। তিনি বলতেন, সহস্র ইঁদুর দ্বারা শাসিত না হয়ে একটি সিংহের শাসন অধিক কাম্য। তিনি ছিলেন যুক্তিবাদী এবং বিশ্বাসী এবং রাজতন্ত্রে বিশ্বাসী হয়েও জনগণকে বিদ্রোহী করে তুলতে তার ন্যায় সফলতা কেউ কি দেখাতে পারে নাই। তিনি নিজেই মন্তব্য করেন, লুথার ও ক্যালভিন অপেক্ষা আমার যুগে আমি কিন্তু কম করি নাই। তিনি সেটাকে নিজেই কি ব্যাখ্যা করেছিলেন। আচ্ছা, যাই হোক, তাহলে ভলতেয়ারের পর আমরা আরেকজন দার্শনিকের কথা জানি। তিনি হলেন দার্শনিক চূড়ামণি রুশো। স্বাধীনতা ও গণতন্ত্রের প্রচারক ছিলেন তিনি। নেপোলিয়ন বলেছিলেন, রুশোর অবর্তমানে ফরাসি বিপ্লব সংগঠিত হতে পারত না। রুশো ছিলেন বলেই ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। তার বক্তব্য ছিল, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু জীবনের সেই সর্বত্র কি শৃঙ্খলিত। এটা আমরা দেখি সবসময়, কথাটা সব জায়গায় দেখতে পাই। তো এটা ছিল রুশোর কথা। তিনি তার সোশ্যাল কন্ট্রাক্ট এবং ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, এই গ্রন্থ দুটিতে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মতবাদ, রাজনৈতিক সমতা ও শোষণহীন সমাজ ব্যবস্থার উল্লেখ করে নতুন সমাজ গঠনের প্রেরণা দান করেছিলেন। তো রুশো ফরাসি বিপ্লবের একজন কি বিখ্যাত দার্শনিক ছিলেন। এমনকি বিপ্লবের সারগর্ভ নীতিসূত্রগুলো পর্যন্ত সাম্য, মৈত্রী, স্বাধীনতা রুশোর চিন্তাধারা থেকেই কি এগুলো এসেছিল বলে অনেকেই মত ব্যক্ত করেছিলেন। ফ্রান্সের এই যে বিপ্লবী পরিষদ, জাতীয় সংবিধান সভায় মানবাধিকার ঘোষণাপত্রে রুশোর মতবাদই কি এখানে ব্যক্ত করা হয়েছিল। অধিকারহীন জনগোষ্ঠী রুশোর মতবাদের আলোকে সমাজে নিজের মূল্য এবং অধিকার তারা নির্ণয় করতে শিখে। ফলে রুশোর এই অবদান ফরাসি বিপ্লবে অনেক ক্ষেত্রে জনগণকে উৎসাহিত করতে আমরা দেখতে পাই। এরপর আসো জন লক। প্রচলিত রাজনৈতিক নিয়মে যুক্তির অবতারণা করেন এবং ওহার বিরুদ্ধে বিপ্লবের আদর্শ প্রচার করেন। অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ, যেটা দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থে রাষ্ট্রের কর্তৃত্বের ব্যাপারে কর্তৃত্ব ত্যাগ এবং অবাধ বাণিজ্যের সপক্ষে যুক্তি দেখিয়ে জনগণকে তিনি সেখানে সচেতন করে তুলেছিলেন। তাছাড়া ফিজিওক্রেট মতবাদী যারা আছে, এই ফিজিওক্রেট মতবাদীরা
এক প্রকার অর্থনৈতিক মতবাদের উদ্ভব করেছিল। তারা ফরাসি অর্থনীতিবিদ কুইসনেকে এর প্রচারক তারা সেখানে কি নিযুক্ত করেছিল। তারা অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার মতবাদ এখানে প্রচার করেছিলেন এবং শিল্প, বাণিজ্য ও ব্যবসায়ের উপর সরকারের কর্তৃত্বের বিরোধিতা করেছিলেন। তাদের মতে আমরা দেখতে পাই যে সম্পদের যে মূল উৎস হলো কৃষক ও শ্রমিক শ্রেণী। এরাই হলো কি প্রকৃত উৎপাদনকারী শ্রেণী। সুতরাং এদের কি ত্যাগ তিতিক্ষার মূল্যায়ন এখানে কি করতে হবে। তো এই কথাগুলো বলে এই ফিজিওক্রেট মতবাদীরা জনগণকে উৎসাহিত করেছিলেন। এক গোষ্ঠীর যিনি মুখপাত্র ছিলেন তিনি ছিলেন মিরাবো, তিনি মুখপাত্র ছিলেন। আচ্ছা, এরপর আসো আর কিছু ছিল এনসাইক্লোপিডিস্ট বা বিশ্বকোষ রচয়িতারা। তো এই যে এনসাইক্লোপিডিস্ট বা বিশ্বকোষ রচয়িতারাও ফ্রান্সে যুক্তিবাদী দৃষ্টি গঠনে সহায়তা করেছিল। এ দলে ছিল অঙ্কশাস্ত্রবিদ, জ্যোতির্বিদ, পদার্থবিদ, সমাজবিজ্ঞানী এবং দার্শনিক যারা আছে তারা এ দলের অন্তর্ভুক্ত ছিল। ডেনিস দিদেরু, ডি এলম্বার্ট বা দালেমবেয়ার, দোলবার্গ, তারপর আলভেতিয়াস, এ সমস্ত পণ্ডিতগণ বিশ্বকোষ রচনার মাধ্যমে সর্বপ্রকারের দুর্নীতি ও অনাচারের কঠোর কি সমালোচনা করেছিল। তারা এই যে ফ্রান্সের ধর্ম ও রাজ্য ব্যবস্থা, তারপর এই যে তোমার সে সময়ে ফ্রান্সের যে রাজস্ব ব্যবস্থা অসমতা ছিল, সামাজিক অন্যায় ছিল, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল। এরা শিল্প বিস্তারের উগ্র সমর্থক ছিলেন। এদের রচনা নির্যাতিত জনগণকে প্রচলিত রাজতন্ত্র ও সমাজতন্ত্রের পরিবর্তনের ব্যাপারে সংকল্পবদ্ধ হবার কি তারা এখানে কি আহ্বান জানিয়েছিল। এভাবে আমরা কি ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদানের কথা দেখতে পাই। এরপর 1765 খ্রিস্টাব্দে এই বিশ্বকোষ গ্রন্থের 4000 কপি নাকি কি বিক্রয় হয়ে যায়। এভাবে দার্শনিকগণ নির্যাতিত নরনারীর কণ্ঠে নবচেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। দীর্ঘকাল ধরে ফরাসি জনগণের মনে যে বিক্ষোভ পুঞ্জীভূত ছিল তা বুদ্ধিজীবী এবং দার্শনিকদের প্রভাবে ফরাসি বিপ্লবের বাস্তব রূপ নিয়েছিল। সেজন্য এক ঐতিহাসিক এইডাম বলছেন, দি গ্রেট ওয়ার্ক ডান বাই দ্য ফিলোসফার্স ওয়াজ দ্য পার্ট দে টুক ইন এক্সাইটিং দিস ফরএভার। তো দার্শনিক এই যে প্রভাব, এই প্রভাবের কারণেই ফ্রান্সে এই বিপ্লবটি ত্বরান্বিত হয়েছিল। তাদের যে লেখনী, তারা যে লেখনী ধারণ করেছিল সেই লেখনী ধারণের মধ্য দিয়ে ফ্রান্সের বিপ্লব গতি পায় এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই এই 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটিয়ে দিয়েছিল এবং এই দিনটি এখনও ফ্রান্সের জাতীয় দিন হিসেবে স্বীকৃত। ফলে অষ্টাদশ শতকে পৃথিবীর ইতিহাসে এই ফরাসি বিপ্লব যেটা হয়েছিল সেই ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদানকে কখনো আমরা অবহেলা করতে পারি না। তারা ছিল বিদায়ী ফ্রান্সে এই বিপ্লবটি সংগঠিত হয়েছিল এবং এই কারণেই এই বিপ্লব ফ্রান্সে যে সম্রাটের যে কি সিংহাসন ছিল সেই সিংহাসনকে তছনছ করে দিয়ে নতুন ফ্রান্সের, স্বাধীন ফ্রান্সের এখানে জন্ম দিয়েছিল। তো আজকে আমি এতটুকু আলোচনা করলাম। তোমরা প্রশ্নটা শিখতে চেষ্টা করবে। পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।